আসসালামু আলাইকুম। ইজি লার্ন আইজুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আজিজুল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর মতোই এসএসসির পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এই অধ্যায়টার আমরা দ্বিতীয় পার্টে আজকে একটা আলোচনা করব। আমরা গত প্রথম পার্টে আমরা যে আলোচনাটা করেছিলাম সেটা ছিল আমাদের দর্পণের মধ্যে সীমাবদ্ধ অবস্থায়, অর্থাৎ দর্পণ। এই দর্পণটা যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যবহার করেছি আমরা দেখছি একটা বিম্ব তৈরি হয়েছে। ঠিক দর্পণ এবং বিম্ব এই জায়গায় ছিল আমাদের গত পাঠটার শেষ অংশ। আজকে আমরা সেই দর্পণ থেকেই শুরু করব। আসো প্রথমে আমরা দেখি দর্পণ। দর্পণ কত প্রকার? হ্যাঁ, দর্পণ হলো দুই প্রকার। একটা হলো সমতল দর্পণ আর দুই নম্বর হলো গোলীয় দর্পণ। অবশ্যই মনে রাখবা এই দুটোর নাম যেহেতু দর্পণ, তাহলে এই দুটোতে অবশ্যই আলোর নিয়মিত প্রতিফলন ঘটে থাকে। দর্পণ না হলে কিন্তু আলোর নিয়মিত প্রতিফলন ঘটতো না, আর আলোর নিয়মিত প্রতিফলন না ঘটলে সেটা দর্পণ হতো না। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই দুটোতেই আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তোমরা নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেছো যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি দর্পণে এসে পতিত হওয়ার পরে যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিতে পরিণত হয় প্রতিফলনের পরেও, তাহলে ওই তলটাকে আমরা বলবো, ওই প্রতিফলক পৃষ্ঠটাকে আমরা বলবো দর্পণ। শুধু এইটা পড়েছি যে সমান্তরাল রশ্মিগুলো এসে সমান্তরাল হবে, কিন্তু তার সাথে আরও একটু যদি তুমি অ্যাড করো যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি যদি কোনো প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, অথবা একটি বিন্দুর সাথে একটি বিন্দুতে মিলিত হয়, অথবা একটি বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এরকম হয়, তাহলে ওই প্রতিফলক পৃষ্ঠটাকে আমরা বলতে পারি দর্পণ। এবং দর্পণ সাধারণত কয় প্রকার? দুই প্রকার। একটা সমতল দর্পণ, একটা হলো গোলীয় দর্পণ। এই যে এরকম যদি কোনো একদম একটা সমতল থাকে, এই সমতলটাকে আমি কি বলবো? এই সমতলটাকে আমি বলবো যে সমতল দর্পণ। এবার আসি গোলীয় দর্পণটা কি। হ্যাঁ, আমরা গোলীয় দর্পণটা নিয়ে একটু চিন্তা করব। দেখো, গোলীয় দর্পণটা হলো, আমি যদি এখানে একটা গোলক অঙ্কন করি, এটা একটা গোলক, এই গোলকটার একটা অংশকে যদি আমি কেটে নেই, অর্থাৎ এই যে গোলকটার একটা অংশকে কেটে নেব আমরা, হ্যাঁ, এই অংশটুকুকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার ফলে অংশটা আমার এরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই যে অংশটা দাঁড়ালো একটা গোলকের অংশবিশেষ। এই গোলকের অংশবিশেষটাকে যদি আমি এটাকে পাড়া লাগাই, অর্থাৎ এক পৃষ্ঠটা আমি যে কোনো কালার দিয়ে বন্ধ করে দিব, এবং ঠিক এইটাকে যদি আমি অন্য আরেকটা কাজ করতাম, এটা ভিতরের দিকে পাড়া লাগিয়েছি, এবার যখন বাইরের দিকে সিলভারের প্রলেপ, মানে এটাকে পাড়া লাগানো বলে, তাহলে এই পাড়া লাগানোর ফলে এই দিকে আলো কিন্তু প্রতিফলন ঘটবে না, অর্থাৎ যেদিকে পাড়া লাগানো আছে সেদিকে আলোর প্রতিফলন ঘটবে না, আর যেদিকে পাড়া লাগানো নাই চকচকে প্রান্ত সেদিকে আলোর প্রতিফলন ঘটবে। এটার পিছনের দিকে পাড়া লাগানো আছে, তাহলে আলোর প্রতিফলনটা সামনের দিকে হবে। তার মানে এই যে এখন আমরা প্রথমে বললাম যে দর্পণ দুই প্রকার, একটা সমতল দর্পণ আর একটা হলো গোলীয় দর্পণ। সমতল হলো কোনো সমতল পৃষ্ঠটাকে যদি আমি দর্পণ হিসেবে ব্যবহার করি তখন তাকে আমি কি বলবো? সমতল দর্পণ বলবো। কিন্তু কোনো গোলকের অংশবিশেষকে আমি যদি দর্পণ হিসেবে ব্যবহার করি তখন সেটাকে আমরা বলবো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কত প্রকার একটু যদি চিন্তা করি, গোলীয় দর্পণ হলো দুই প্রকার। এমনি মনে হচ্ছে যে পাড়া কখনো ভিতরের দিকে লাগাচ্ছি, কখনো বাহিরের দিকে লাগাচ্ছি। ভিতর এবং বাহির, তুমি যদি চিন্তা করো যে একটা বলের অংশ, এই বলের অংশটা যখন আলো, যখন খেয়াল করো আলোটা এসে এই ভিতরের দিকে পড়ছে, মানে আলোটা এখানে পড়ে প্রতিফলিত যেন হতে পারে, এরকম যদি ঘটনা ঘটে এই দর্পণটাকে বলা হবে অবতল। আর যদি আলোটা
ঠিক দর্পণের উপরের পৃষ্ঠে এসে পড়ে তখন সেটাকে বলবো আমরা উত্তল। এটা হলো অবতল আর এটা হলো উত্তল। এটা হলো অবতল, এটা হলো উত্তল। আমি তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের বাসায় নিশ্চয়ই চামচ রয়েছে। এই চামচে তুমি খেয়াল করে দেখবা, ভালো করে দেখো। হ্যাঁ, চামচের এটা হলো একটা উঁচু পৃষ্ঠ। এখন আলো যখন এখানে এসে পড়বে, আলো যখন এই যে উঁচু পৃষ্ঠতে এসে পড়বে, তখন এই উঁচু তলটা হবে উত্তল। এখন আলোটা যদি এই যে নিচু তলে এসে পড়ে তখন এটা হবে কি অবতল। তাহলে নিচু তলকে বলা হয় অবতল। নিচু তল যখন প্রতিফলক পৃষ্ঠ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলে থাকি অবতল। নিচু, অবনমিত রাখা, জাতীয় পতাকা অবনমিত রাখা। অবনমিত মানে হলো কি নিচু করে রাখা, একটু নামিয়ে রাখা। তাহলে অব শব্দটার অর্থ আসতেছে নিচু, আর উত্তল মানে উঁচু। হ্যাঁ, তাহলে কোথাও কোনো জিনিসকে যদি উঁচু জিনিসটাকে ব্যবহার করে সেটা উত্তল বলা যায়। উঁচু তল আর হলো নিচু তল। তাহলে উঁচু তল আর নিচে দেখো আমরা মোটামুটি দর্পণ পড়ে ফেললাম। এখন দর্পণের, তোমার এই গলীয় দর্পণের কিছু বিশেষ রাশি আসবে। তাহলে এটা যেহেতু উঁচু তল হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে এটাকে আমরা বলতে পারবো উত্তল দর্পণ বা উত্তল আয়না। আর এটার নিচু তলটা যেহেতু আমাদের নিচু তলটা আলোকরশ্মির প্রতিফলিত হিসেবে ব্যবহার হয়েছে, এটাকে বলবো আমরা অবতল দর্পণ। এই উত্তল দর্পণের আরো একটা নাম আছে। উত্তল দর্পণের নামটা হলো অপসারী দর্পণ। আর অবতলের নাম হলো অভিসারী দর্পণ। এখন দেখো দর্পণ আর লেন্স প্রায় কাছাকাছি, তোমরা দুটোই লিখতে পারো। আচ্ছা, এখন আমাদের এই গলীয় দর্পণের আমাদের বিশেষ কিছু রাশি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেই রাশিগুলো না জানলে আমরা কিছুই করতে পারবো না। এই রাশি জানার জন্য আমাদেরকে এই বৃত্তটাকে একটু ব্যবহার করতে হবে। হ্যাঁ, দেখো আমি যে এই দর্পণটাকে নিয়েছি, এটা কেটে এটা একটা দর্পণ হিসেবে নিয়েছি। এই দর্পণটার, এটা দর্পণ, এই দর্পণটা একটা নিশ্চয়ই একটা গোলকের কি ছিল, একটা গোলকের অংশ বিশেষ ছিল। সেই গোলকের একটা একটা গোলকের তো একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে, সেন্টার, কেন্দ্র। এটা হলো গোলকের জন্য কেন্দ্র। কিন্তু আমার যখন গোলক না হয়ে এটা যখন একটা দর্পণের ক্ষেত্রে হয়ে যাবে, এটা যখন গোলক না হয়ে একটা কিসের ক্ষেত্রে হয়ে যাবে, দর্পণের ক্ষেত্রে হয়ে যাবে, তখন তুমি এটা কি করবা, এটাকে বলতে পারবা যে হ্যাঁ এই যে দর্পণের ক্ষেত্রে এই যে এটা হলো, এটাকে বলতে পারবা এটা শুধু কেন্দ্র ছিল গোলকের জন্য, এবার হবে বক্রতার কেন্দ্র। এটা বক্রতার কেন্দ্র, বক্রতা মানে বাঁকা হয়ে গেছে। এখন এইটা হলো সোজা রেখা, কারণ এটাকে যখন বাঁকা করা হবে এটা কতটুকু বেঁকেছে এটা কিন্তু একটা কেন্দ্রের উপর নির্ভর। এই কেন্দ্রকে কেন্দ্র করে একটু বেঁকেছে, এই কেন্দ্র এই বিন্দুটাকে কেন্দ্র করে এ একটু বাঁক নিয়েছে। এরকম যে কোনো কিছু বেঁকে যায় যদি, তাহলে নিশ্চয়ই তার একটা কেন্দ্র তৈরি হয়। এটাকেই আমরা বলবো বক্রতার কেন্দ্র। এখন আসো, এই বক্রতার কেন্দ্র এমনিতে নর্মালি যখন বৃত্তটা ছিল তখন এটাকে বলতাম আমরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা বলতাম হলো ব্যাসার্ধ। কিন্তু এটা যখন আমাদের দর্পণের মধ্যে চলে আসবে তখন এটাকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ। এটা আমি এই ব্যাসার্ধটা আমি কিন্তু করতেছি উত্তল দর্পণের ক্ষেত্রে। ঠিক অবতল এটা হলো অবতলের জন্য, তাহলে উত্তল হলে এই ভিতরের দিকে হবে।
এটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রেও এই একই জিনিস। তাহলে আমরা দুটো রাশি পেলাম, একটা হলো বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করা হয়, আর এই বক্রতার কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটাকে এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ। এখন আসো, এই যে এই দর্পণের যে মধ্যবিন্দুটা আছে, আমরা যদি একটু মনে মনে ধরে নিই, এটা হলো মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুকে আমরা বলে থাকি মেরু। হ্যাঁ, তাহলে এই মধ্যবিন্দুটাকে বলে থাকি মেরু। মেরুকে পি সাইন দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে মোটামুটি মেরু পেলাম। এখন এই মেরুবিন্দু আর প্রধান এই যে বক্রতার কেন্দ্র, এইটা দিয়ে গমনকারী বড় রেখাটাকে আমি বলবো কি প্রধান অক্ষ। প্রধান অক্ষ হলো যে রেখাটা সি এবং পি এর মধ্য দিয়ে চলে যাবে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে গমনকারী সরল রেখাকে আমরা বলতে পারি প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষ বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু মেরু ছাড়া অন্য যে কোনো বিন্দু দিয়ে যদি কোনো রেখা যায় তাহলে সেটা হবে প্রধান অক্ষ না বলে সেটাকে আমরা বলবো গৌণ অক্ষ। গৌণ অক্ষ শুধু সি থাকবে এবং সি এর সাথে পি ব্যতীত অন্য বিন্দু, অর্থাৎ এই চাপটার মধ্যে পি ছাড়া অন্য যে কোনো বিন্দু দিয়ে, অর্থাৎ মেরু ছাড়া অন্য যে কোনো বিন্দু আর হলো বক্রতা কেন্দ্র দিয়ে গমনকারী রেখাটাকে বলা হবে গৌণ অক্ষ। একটা দর্পণে একটা প্রধান অক্ষ থাকে এবং বাকি সবগুলোই থাকে গৌণ অক্ষ। এখন দেখো, যদি এই গোলীয় দর্পণটাতে, এগুলো মুছে দেই আমি, বক্রতার ব্যাসার্ধ এটা, যদি আমি এখানে একটা দর্পণ অঙ্কন করি, এটা যদি হয় অবতল দর্পণ এবং এটা যদি হয় বক্রতার কেন্দ্র সি, এটা পি, হ্যাঁ এরকম যদি হয়, তাহলে এইটা হলো এই সিপি দিয়ে যে গমনকারী রেখাটা হলো প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রেখা আসে, প্রধান অক্ষের সমান্তরালে রেখা এসে কি করবে? রেখা এসে নিশ্চয়ই প্রতিফলিত হবে। দেখো, এখানে যদি এই বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা স্পর্শক আঁকা যায়, তাহলে এখানে কিন্তু এই স্পর্শকের উপর একটা কি আঁকতে পারি আমরা? লম্ব আঁকতে পারি। এই লম্বটা যে কোন উৎপন্ন করবে প্রতিফলনের সময় কিন্তু একই কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই যে এই আলোক রশ্মিটা এই দিক দিয়ে যাচ্ছে, এটা এই দিক দিয়ে না গিয়ে এটা আর একটু কোণটা লম্বটা এইভাবে হবে। হ্যাঁ, মোটামুটি এখানে যে কোণের মানটা আসবে এখানে সেই কোণের মানটা আসবে। এই বিন্দুটাতে প্রধান অক্ষে ছেদ করলো, আর এই যে এই বিন্দুটাকে আমরা বলে থাকি সাধারণত প্রধান ফোকাস। অর্থাৎ তুমি বলতে পারো প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে চলে যায়, শেষ হয়নি কিন্তু এখনো চলে যায়, এটা হলো কোন দর্পণের জন্য? অবতলের জন্য। উত্তলের জন্য কি চলে যাবে? দেখো, উত্তলের জন্য চলে যাবে না, কারণ উত্তলের জন্য কি ঘটবে? দেখো, এই ভিতরের দিকে পাড়া লাগানো থাকবে, এর বক্রতার কেন্দ্র এইটা, মনে করো বক্রতার কেন্দ্র এইটা, মেরু এটা দিয়ে গমনকারী প্রধান অক্ষ। এখন আলো তো এই দিক দিয়ে আনা যাবে না, কারণ ভিতরের দিকে পাড়া লাগানো, আলো আনতে হবে এই দিক দিয়ে, এবং আলোটা আনতে হবে এই যে প্রধান অক্ষ যে আছে তার সমান্তরালে, একদম সমান্তরাল বরাবর। হাত দিয়ে আঁকছি, অত সমান্তরাল হচ্ছে না, তোমরা দেখে নিবে। এখন এটা সমান্তরাল আলো পরে এই দিক দিয়ে চলে গেল। এখন দেখো, এখানে আমরা অবিলম্ব আঁকতেছি, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। এখন এইখানে খেয়াল করো, এইখানে
যে বিন্দুটা তৈরি হচ্ছে এখান থেকে আমরা যদি নিচের দিকে টান দেই, যে এই রেখাটাকে, যে রেখাটা চলে গেছে এটাকে যদি পিছনের দিকে টান দিই, তাহলে প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হবে, সি এবং এফ, অর্থাৎ প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে প্রধান অক্ষের একটা বিন্দুতে যদি মিলিত হয়ে যায় তাহলে আমরা কি বুঝতেছি, যে এটাই হলো প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস আমরা কিভাবে পেলাম? দুইভাবে পেলাম। একটা হলো যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি যদি দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের কোনো বিন্দু দিয়ে যায়, অথবা প্রধান অক্ষের কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এইটার ক্ষেত্রে কিন্তু আসছে বলে মনে হয়, তাহলে আমরা ওই প্রধান অক্ষের ওই বিন্দুটাকে আমরা বলবো প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস বিন্দুটাকে আমি এফ দিয়ে প্রকাশ করব। আর এই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে বলবো আমরা ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্বকে আমি ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করতে পারি। এটা হলো আমাদের কি? ফোকাস দূরত্ব। ওকে, তাহলে আমরা মোটামুটি দর্পণের এগুলো জানলাম। দর্পণের তাহলে শুরু হলো কি দিয়ে? দর্পণের প্রথমে থাকবে বক্রতার কেন্দ্র 1, এরপরে থাকবে মেরু 2, এরপরে থাকবে বক্রতার কেন্দ্র আর মেরুর যে দূরত্ব এটাকে বলা বক্রতার ব্যাসার্ধ 3, এরপরে আসবে ওই বক্রতার ব্যাসার্ধকে এইদিকে বাড়াবো ওইদিকে বাড়াবো, এটা হবে প্রধান অক্ষ 4, এরপরে বক্রতার কেন্দ্র এবং মেরু ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে গেলে সেটাকে বলা হয় গৌণ অক্ষ, এটা হলো 5। এরপরে যেটা রয়েছে একগুচ্ছ সমান্তরাল, মানে একটা আলোকরশ্মি যদি সমান্তরালে আসে প্রধান অক্ষের, তাহলে সেটা যে বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে যাবে সেই বিন্দুটাকে আমরা বলবো প্রধান ফোকাস 6। এবং 7 নম্বর যেটা আসবে, যে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। এই হলো আমাদের টোটাল 7টা জিনিস যেগুলো আমাদের খুব কাজে লাগবে। আর প্রধান ফোকাসে যদি প্রধান ফোকাস যেটা রয়েছে এইটা, এখানে যদি আমি এই প্রধান অক্ষের সাথে লম্বভাবে কোনো তল কল্পনা করি সেটাকে আমরা বলবো আমরা ফোকাস তল। এখন মোটামুটি আমাদের এগুলো হয়ে গেল। এখন এখানে একটা তোমাদের একটা সংখ্যা মনে রাখতে হবে, যেটা হলো যে একটা সম্পর্ক, প্রধান ফোকাস বা প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব, এবং বক্রতার কেন্দ্র আর মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ একটা হলো এই যে সি থেকে পি পর্যন্ত, এটা হলো বক্রতার ব্যাসার্ধ, এবং এফ থেকে পি পর্যন্ত এটা হলো প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে এফ দিয়ে আর বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো এই দুজনের মধ্যে সম্পর্কটা কি? হ্যাঁ, এই দুজনের মধ্যে সম্পর্কটা হলো এফ ইজ ইকুয়াল r/2, অর্থাৎ প্রধান ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এইটুকুর অর্ধেক। কিভাবে আসবো দেখো, আমরা চলে যাই একটা জ্যামিতিতে মোটামুটি। হ্যাঁ, এই জ্যামিতিটা তোমরা যারা জ্যামিতিতে ভালো তারা সব জায়গায় ফিজিক্সে অনেক ভালো করতে পারবে। অবশ্যই জ্যামিতি সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে। খুব বড় জ্যামিতি না, ছোটোখাটো জ্যামিতি। হ্যাঁ, আসো আমি একটি উত্তল দর্পণ দিয়েও আমরা এটা প্রমাণ করতে পারবো এবং অবতল দর্পণ দিয়েও আমরা এটা প্রমাণ করতে পারবো। দেখো, এটার যদি বক্রতার কেন্দ্র এইটা হয়, হ্যাঁ ধরে নিলাম বক্রতার কেন্দ্র এইটা, প্রধান অক্ষ এঁকে ফেললাম, এটা বক্রতার কেন্দ্র সি, আর প্রধান মেরু হলো পি। এখন এটাকে তুমি যদি অবতল করো, এটা আসতেছে। এখন তুমি এখান থেকে একটা আলোকরশ্মিকে পাঠিয়ে দিয়েছো সমান্তরালভাবে, এটা হলো এম, এখানে আসলো এন। অবশ্যই এটা একটা বিন্দু দিয়ে মনে করো চলে গেল, অর্থাৎ আলোকরশ্মিটা এসে এই পথে চলে গেল।
এই পথে যে যাচ্ছে সে কিন্তু একটা বিন্দুতে মিলে গেছে, এটাই হলো প্রধান ফোকাস। তাহলে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই পুরো দূরত্বর অর্ধেক হলো এই দূরত্বটুকু, এই পুরো দূরত্বের অর্ধেক হলো এই দূরত্বটুকু। আমাকে কিভাবে প্রমাণ করতে হবে সেটাই আমরা বের করব। আসো, আমাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ কোনোভাবে যদি আমি প্রমাণ করতে পারি CF ইজ ইকুয়াল টু FP, তাহলে F হলো CP এর মধ্যবিন্দু। খেয়াল করেছো যে CF এটা যদি সমান হয় আর FP যদি সমান হয়, তাহলে এই দুটো সমান হওয়ার ফলে এই C এবং P এটার মধ্যবিন্দু হলো F। তাহলে C ও P এর মধ্যবিন্দু যদি F হয়, তাহলে এই পুরোটার দূরত্ব এই দূরত্বের দ্বিগুণ বা এই দূরত্ব পুরোটার দূরত্বের অর্ধেক। এটা আমাকে প্রমাণ করতে হবে। আসো, প্রমাণ করার জন্য এইভাবে তো আলো যাচ্ছে, এখন প্রমাণ করার জন্য তোমাকে কি করতে হবে? প্রমাণ করার জন্য অতিরিক্ত তুমি C বিন্দু আর M বিন্দু এটাকে তুমি কি করবে? ছেদ করে দিবে। ওকে, ছেদ যেহেতু করলে, তুমি এখন চিন্তা করো ছেদ করার পরে তোমার কি আসতেছে। এখন এই ছেদ করার পরে তুমি খেয়াল করো যে এখানে তোমার একটা এটা বিভেদ তল হিসেবে কাজ করতেছে, কারণ তুমি জানো এটা হলো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র থেকে বক্রতা ব্যাস পর্যন্ত যা টানা যায় এটা হলো একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা অবশ্যই ওই গোলকের বা বৃত্তের যে স্পর্শক আছে এর উপরে কি থাকবে? লম্ব। তাহলে এটা একটা লম্ব, তাহলে এটাকে বলতে পারি অবিলম্ব। অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয়, অবিলম্বের সাথে আপতিত যে কোণ উৎপন্ন করে সেটা হলো আপতন কোণ, এবং অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হয় প্রতিফলন কোণ। আচ্ছা, এখন এই হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। কোথা থেকে পেয়েছি আমরা? হ্যাঁ, আলোর প্রতিফলন থেকে পেয়েছি। এখন তাহলে আমি যদি বলি যে আমার এই কোণটার নাম কি, তাহলে শুরু যদি এখান থেকে করি M N আর হলো C, তাহলে আমরা লিখতে পারতেছি M N C। এই কোণটা অবশ্যই এই কোণের সমান। তাহলে এই কোণটার নাম আমি এবার কীভাবে করবো? দেখো, C N F, C N F, এই দুটো সমান। যদি বলে কারণ কি, তখন বলবা আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এই সমান হওয়ার কারণে আমাদের এইটা কোণ এটা কোণের সমান। আচ্ছা, বুঝে ফেললাম আমরা। এখন তুমি একটু চিন্তা করো যে এইটা একটা, এই যে MN একটা আলোক রশ্মি বা রেখা এবং CP আরেকটা রেখা। MN একটা রেখা আর হলো CP একটা রেখা। তাহলে এই জায়গায় যে দুটি রেখা আমরা কল্পনা করেছি, এই দুটো রেখার কথা যদি তুমি একটু চিন্তা করো, দেখবা যে এই যে এটা যদি হয় MN আর এটা যদি হয় CP, দেখো এই যে N থেকে C পর্যন্ত, অর্থাৎ M N C P, এই N থেকে C পর্যন্ত যদি তুমি একটা রেখা টানো, এটা দেখো একটা সমান্তরাল রেখার মধ্যে একটা ছেদক তৈরি হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই M N C এই কোণটার সমান অবশ্যই N C P এই কোণটা। তাহলে এখানেও খেয়াল করো, এই যে সমান্তরাল রেখা, এই যে সমান্তরাল রেখা, এই যে একটা ছেদক। তাহলে এই ছেদকটা এই যে এখানে যে কোণটা উৎপন্ন করছে M N C এই কোণটা, তাহলে লিখবো M N C এই কোণটা, এবং এখানে N C F হতে পারে, P ও হতে পারে। তাহলে N C F অর্থাৎ এই কোণটার সমান, আর এই কোণটার সমান। তাহলে কি N C F, N C F। দেখো এই সমীকরণের এই যে বাম পক্ষ কিন্তু একই, তাহলে ডান পক্ষ দুটো সমান। তাহলে লিখতে পারি CNF ইজ ইকুয়াল টু NCF। তাহলে এই যে এই দুটো সমান, দেখো তো এই দুটো রেখা কোথায়? CNF কোথায়? C,
এন কোথায়, এখানে, এফ কোথায়, এখানে, তাহলে এই কোণটা, হ্যাঁ এই কোণটা। আর কি বলছে এনসিএফ, তাহলে এন কোথায়, সি কোথায়, এফ কোথায়, তাহলে এই কোণটা। তুমি এখন চিন্তা করো তো, এটা একটা ত্রিভুজের মতো হয়েছে কিন্তু, সি এন এফ এটা একটা ত্রিভুজ, তাহলে আমি লিখতে পারি সি এন এফ এই ত্রিভুজ এ, তাহলে এই কোণ দুটো কিন্তু সমান। হ্যাঁ এই দুটো সমান। তবে একটু যদি সমদ্বিবাহুর কথা চিন্তা করো, সমদ্বিবাহু দেখো এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান হলে এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু এইটা, অর্থাৎ এটা এটার বিপরীত বাহু, এটা এটার বিপরীত বাহু। এই যে বিপরীত বাহু যে হলো, এই বিপরীত বাহুগুলোও কিন্তু পরস্পর কি হয়, সমান হয়। একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে দেখো, তাহলে সিএনএফ অর্থাৎ সি এন এফ মানে এই কোণের বিপরীত বাহু কোনটা, এই যে সিএফ, অতএব সিএফ। আচ্ছা, আর এই কোণের বিপরীত বাহু কোনটা, এনএফ, এনএফ সমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাহু আর এই বাহুটা সমান। এখন এই যে এটা হলো এনএফ আর এটা হলো পিএফ, এটা হলো এনএফ আর এটা হলো পিএফ। এই এনএফ আর পিএফ এর মধ্যে তুমি খেয়াল করো যে এটা ছিল একটা বড় একটা বৃত্তের চাপ। এই চাপের মধ্যে এটা যদি এফ বিন্দু হয় এবং এটা হলো এন বিন্দু আর এটা হলো পি বিন্দু, তাহলে এই যে আলোর ক্ষেত্রে এই যে এনপি যে ব্যাসটা আছে, এই যে এনপি এই ব্যাসটা আছে, এই যে এই ব্যাস তো বলা যায়, এটাকে বলা হয় চাপ। এই চাপটা যত ছোট হবে এবং এই চাপটা যদি ছোট হয় আর ব্যাসার্ধটা যদি অনেক বড় হয়, তাহলে চাপটা তৈরি করতে গিয়ে আমাদের যে দুটো রেখা ব্যবহার হয়েছে এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান হবে। অর্থাৎ এটা একটা শর্ত যে যদি কোনো বৃত্তের কোনো চাপ, কোনো একটা নির্দিষ্ট চাপ যদি অনেক ছোট চাপ নেওয়া হয় এবং সেটার ব্যাসার্ধ যদি অনেক বড় থাকে, তুমি একটু চিন্তা করো, মনে করে এই যে এত বড় একটা বৃত্ত আমি অঙ্কন করেছি, বিশাল বড় একটা বৃত্ত। এখন এই বৃত্তটার চাপ হলো এতটুক, এখান থেকে এইটুক চাপ, আর বৃত্তটার এই জায়গায় আছে ব্যাসার্ধ। তুমি কল্পনা করে দেখো এইটা এবং এইটা, এই দুটোর মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? না। শর্তটা আসলে এইরকম যে কোনো যদি চাপটা অনেক ছোট হয় এবং সেই গোলকটার ব্যাসার্ধ যদি অনেক বড় হয়, তাহলে এই চাপের দুই প্রান্ত থেকে ওই কেন্দ্র পর্যন্ত অঙ্কিত সরলরেখা বা রেখা অংশ দুটো সমান বলা যায়। তাহলে এখানে আমি এফ এন এবং এফ পি সমান বলতে পারবো। এফ এন আর হলো এফ পি। একটু খেয়াল করো, এই যে এফ এন আর এন এফ যেহেতু সমান, তাহলে কি এটা সমান হলে আমি কিন্তু সিএফ আর পিএফ লিখতে পারি, সিএফ আর কি লিখতে পারি, এফ পি। আর সিএএফপি হলে কি লেখা যায়, সিএএফপি হলে লেখা যায়, দেখো আমরা যদি এই পুরোটা লিখি সিপি, আমরা পুরোটা লিখলাম হলো সিপি। সিপি সমান সমান কি দাঁড়ালো, সিপি সমান দাঁড়ায় সিএফ প্লাস এফপি। তাহলে সিএফ আর এফপি সমান, তাহলে সিএফটাকে আমি এফপি ধরবো, আবার কি এফপি, এই যে এফপি হলো এতটুকু, এটা আর এটা যেহেতু সমান তাহলে এটার পরিবর্তে এটা লেখা যায়, দুইবার লিখছি, তাহলে এখানে 2 এফপি। আর সিপি কি, সি হলো কেন্দ্র থেকে মেরু পর্যন্ত, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, বা বক্রতার ব্যাসার্ধকে আমি প্রকাশ করেছি কি দিয়ে, আর দিয়ে। এবং এখানে দেখো এফপিটাকে বলা হয় ফোকাস দূরত্ব, এটাকে প্রকাশ করেছি কি দিয়ে, এফ দিয়ে 2। তাহলে আর ইজ ইকুয়াল টু 2/f, অতএব এফ ইজ ইকুয়াল টু r/2। এভাবেই আমরা এই সূত্রটার সমাধান করতে পারি, এই সম্পর্কটার সমাধান করতে পারি। হ্যাঁ, মোটামুটি আমরা
একটা খুব কঠিন জিনিস শিখলাম, এটা তোমাদের অনেক সময় পরীক্ষা আসতে পারে, কিন্তু এটা হলো মেইন জিনিস না। এটার পরে আরও কিছু জিনিস রয়েছে। সেটা হলো একটি দর্পণে আমি যদি একটি বস্তু স্থাপন করি বিভিন্ন স্থানে, সেই বস্তুটার কী ধরনের বিম্ব গঠিত হবে, 6 ধরনের বিম্ব গঠিত হয়। আমরা অবশ্যই এর পরের পর্বে এই 6 ধরনের বিম্ব নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং বিম্বের এই 6 ধরনের অবস্থানগুলো আমি যেমন জ্যামিতিকভাবে নির্ণয় করতে পারি, তেমনি গাণিতিকভাবেও নির্ণয় করতে পারি। আমরা জ্যামিতিক প্লাস গাণিতিক দুটোই এর পরের পর্বে আমরা নিশ্চয়ই জানব। সবাই সাথে থেকো, ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। এই বলে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।